হঠাৎ ডলারের দর বৃদ্ধিতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা। খাদ্যপণ্য জ্বালানির দামের স্থায়ী প্রভাবের শঙ্কা। সিন্ডিকেটের কবজায় ডিমের বাজার, 10 দিনের লোপাট 120 কোটি টাকা। কর্পোরেট কোম্পানির কাছে অসহায় সরকার। কর্পোরেট কোম্পানিগুলো যেটা করছে তাদের নিজস্ব কিছু প্রোডাকশন আছে, সেটির মার্কেট শেয়ার খুবই কম, 5 থেকে 6%। কিন্তু তারা একটি মার্কেট শেয়ার বাড়িয়ে ফেলেছে, তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে গেছে। আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লো। বিএনপির কোনো লাভ হবে না বললেন কাদের। সফর নয়, দেশের সংকট নিয়ে উদ্বেগ নজরুলের। রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা। পুলিশের সঙ্গে সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ। এবং কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ এমভি আবদুল্লাহ। 23 নাবিককে নেওয়া হবে KSRM লাইটার জেটি সদর ঘাটে। অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। হঠাৎই ডলারের উচ্চ মূল্য বৃদ্ধিতে দেশে মূল্যস্ফীতি বাড়বে, সংকুচিত হতে পারে বৈদেশিক মুদ্রার যোগানো, এমনটা জানালেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য জ্বালানির দামে স্থায়ী প্রভাব পড়বে। তবে ডলারের নির্ধারিত দাম স্থায়ী হলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরারও কথা জানান তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক বাজারের অস্থিরতার এই সময়ে হঠাৎই দেশের বাজারে 1 লাফে 7 টাকা বেড়েছে ডলারের দাম। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ায় আমদানির উপর প্রভাব পড়লেও দেশীয় বাজারে সরবরাহ ও যোগানের মধ্যে কমে আসবে অস্থিরতা। অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয়, দুর্নীতি কমানো, এই সমস্ত ব্যাপারগুলো একসাথে যদি সামষ্টিকভাবে করা যায় তাহলে আমরা আমাদের ইকোনমিটাকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবো। ভুল সিদ্ধান্তের কারণে আঘাত দিতে দিতে ইকোনমিকে দুর্বল করে ফেলেছে। অর্থনীতির ইমিউন সিস্টেমটা এখন খুব দুর্বল। সুতরাং এখন সতর্কতার সাথে হ্যান্ডেল না করলে অর্থনীতিতে বিপর্যয় আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে ডলারের মূল্য বৃদ্ধিতে আমদানি কিছুটা কমবে, তবে কমতে পারে হুন্ডির দাপট, বাড়তে পারে রেমিটেন্স। ক্যাশ ডলারে আসলে ব্যাংকিং সেক্টরে ইনফ্লো কম। ডলারটা আগের থেকে এলসি গুলো কমছে, আগে ডেফিনেটলি কান্ট্রি ওয়াইড কমেছে। গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি ইনফ্লেশনটাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাদার দ্যান ডলার ক্রাইসিস। এখন কেউ আর লং টাইমের ইনভেস্টমেন্টে যাচ্ছে। খোলা বাজারের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো ডলারের দাম বৃদ্ধিতে চাহিদা কিছুটা কমেছে বলে জানান। তারা বলছেন ভবিষ্যতে ডলার সংকট নির্ভর করবে স্থিতিশীলতার উপর। ডলারের মূল্য বৃদ্ধিতে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, দেশের বর্তমান অবস্থায় সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে ধস নামতে পারে অর্থনীতিতে। এবং এখন যেটি হলো, তো তার মানে হলো যে আমদানি খরচ আমাদের বেড়ে গেল। মূল্যস্ফীতি বাড়ার কারণে যেটা হবে যে এই প্রবৃদ্ধি এবং বিশেষ করে যে কর্মসংস্থান, তার উপরে বা দেশি বিদেশি বিনিয়োগ, তার উপরে এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল্যস্ফীতি হয়তো আমাদের বাড়বে এবং একই সঙ্গে যে পুরো ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স, সেটা আমাদের হয়তো কিছুটা ডিস্টার্ব হতে পারে এই বাজেটের আগে। কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক যদি এটা কন্টিনিউ করে, মানে যে অন্তত এই 117 টাকা লম্বা সময় যদি ধরে রাখে, তাহলে সেক্ষেত্রে এটা একটা সুফল পাওয়া যেতে পারে। তবে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে আগামী অর্থ বছরের বাজেট যথাযথ হলে অর্থনীতিতে স্বস্তি ফিরবে বলে জানান অর্থনীতিবিদরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশে বাড়েনি ডিমের চাহিদা, কমেনি উৎপাদনও। তবুও নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছে মতো বাড়াচ্ছেন দাম। 10 দিনে এ সিন্ডিকেট অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছে ভোক্তাদের 120 কোটি টাকা। ফলে অস্থিরতা দেখা দিয়েছে দেশের ডিমের বাজারে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খামারে একটি ডিমের উৎপাদন খরচ পড়ে সর্বোচ্চ 8 টাকা, যা খামারিরা বিক্রি করে 8 টাকা 20 পয়সা দরে। তবে খুচরা পর্যায়ে সেই ডিমই বিক্রি হচ্ছে 12.5 টাকা থেকে 13 টাকায়। অর্থাৎ প্রতি পিস ডিমে বড় বড় ব্যবসায়ীরা মুনাফা লুটছেন 3 টাকারও বেশি। দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4 কোটি। সেই অনুযায়ী ব্যবসায়ীরা প্রতিদিন মুনাফা লুটছেন 12 কোটি টাকা। আর গত 10 দিনে ভোক্তাদের পকেট কেটে ডিম সিন্ডিকেট লোপাট করেছে 120 কোটি টাকা। কারণ ছাড়াই লাগামহীনভাবে ডিমের এমন দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। গত সপ্তাহে ছিল 9 টাকা, আর এই সপ্তাহে আমরা দেখতেছি 12.5 টাকা। এখন ছোট ছোট ব্যবসায়িকরা দিশেহারা এবং বড় ব্যবসায়িকরা টাকার পাহাড় লুটছে। বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে টাকাগুলো আমাদের সাধারণ ভোক্তাদের টাকা লুটেপুটে খাচ্ছে। কিভাবে প্রতিদিন ডিমের দাম বাড়ছে, কারাই বা বাড়াচ্ছে, তা কিছুই জানেন না খুচরা বিক্রেতারা।
তারা বলছেন মহাজনরা প্রতিদিন যেভাবে দাম নির্ধারণ করে দেয় সে দামেই বিক্রি করেন তারা। গরমের কারণে প্লাস মুরগি মারা যাচ্ছে, সেজন্য ডিমের দাম বাড়তে আমাদের কোনো লাভ হবে না। আমরা আগেও তাই লাভ করলাম, সে এখনো সে লাভে। শুনছি নাকি যে মুরগি মারা গেছে, তে আসলে মুরগি যদি মারা যায়, মুরগি তো আর ব্রয়লার মারা গেছে, লেয়ার তো আর মারা যায়নি। আর ডিম উৎপাদনকারী খামারিরা বলছেন তাদের উৎপাদিত 8 টাকার ডিম কিভাবে বাজারে এত বেশি দামে বিক্রি হয় তা জানেন না তারা। ডিমের দাম বাড়াতে কোনো লাভ নেই তাদের, বড় বড় ব্যবসায়ীদের হাতে জিম্মি তারা। ঢাকা চট্টগ্রাম ফোন দেওয়ার পরে বাজার যেটা হয় ওটাই উপরে আমরা নির্ভর করে বিক্রি করি। আমাদের বাড়লেও বেশি হয় না, আপনার কমে গেলে আমাদের লস হয়ে যায়। আমরা ফিড এর দাম বেড়ে গেলে আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে, কিন্তু ডিমের দাম বেড়ে গেলে ডিমের দাম ঠিকমতো পাচ্ছে না, বা বিভিন্ন সমস্যার কারণে ডিমের দাম আবার কমে যায়, আর সঠিক দামটা আমরা পাই না। তবে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন ডিমের দাম নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে ডিমের বাজার। ক্রয় মূল্যের সাথে ওটা বিচার বিশ্লেষণ চলছে, এভাবে দেখলে কিন্তু এটা আইডেন্টিফাই করা সম্ভব সে কত % লাভ করছে এবং মালটা কোথা থেকে আনছে। এই ধারাটা আরো সক্রিয়ভাবে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব। দেশের ডিমের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে দ্রুত অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। ভোক্তা অধিদপ্তরে বলছে দায়ী সিন্ডিকেট ও কর্পোরেট কোম্পানিগুলো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আর বাণিজ্য প্রতিমন্ত্রীকে চড়া দাম নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। 2 সপ্তাহে ডিমের দাম ডজনে বেড়েছে 20 থেকে 25 টাকা। খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে এখন 150 টাকায়। রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম নির্ধারণে বড় ভূমিকা রাখছে মধ্যস্বত্বভোগী ও বড় কোম্পানিগুলো। জায়গাতে মিডিয়া ফার্মার বলে দিতেছে আমি আমার মাল এই দাম হলে বেচবো না, বেচবো না, আজকে কালি বেচবো, আমি ভাললে বেচবো না, বেচবো না, 2 দিন পরে বেচলাম, 3 দিন পরে বেচলাম, বেচে না। এটা ফার্মার যারা ডিম উৎপাদন করে তারা। একই তথ্য দেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিও। অনেক মিডিয়া দেখা গেছে বাজার বাড়তে পারে, একটু উপলব্ধি করতেছে বাজার বাড়তে পারে, তখন ফার্মারও কিছু মাল রেখে দেয়, মিডিয়াও কিছু মাল রেখে দেয়, কাস্টমাররা যারা আমাদের থেকে নিয়ে নেয় তারা 10-20 হাজার মাল নিয়ে তাদের হাতে রাখে যে 10-20 টাকা বাড়লে একটু বাড়তি মুনাফা করলাম, এরকম ঘটনা কম বেশ ঘটে। ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা স্বীকার করে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান কর্পোরেট কোম্পানি ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন। প্রক্রিয়ার মধ্যে একদম A to Z জড়িত, অর্থাৎ প্রতিটা হাত বদল বা প্রতিটা জায়গায় কিন্তু জড়িত। এবং সর্বশেষ যেটা হয় এই যে কাপ্তান বাজার বা তেজগাঁতে যখন এই পাইকারি ওই খুচরা বিক্রির জন্য নিয়ে যায় এবং খুচরাতে গিয়েও কিন্তু অনেক বেশি বেড়ে যায়, যেটাই হলো আমি বলবো যে টোটালি অযৌক্তিকভাবে তারা দাম বাড়ায়। অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সম্মিলিত প্রচেষ্টার কথাও জানান ভোক্তার মহাপরিচালক। প্রান্তিক খামারিরা তারা কেন টিকে থাকতে পারছে না, তাকে বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে, বেশি দামে খাবার কিনতে হচ্ছে, বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে, তাহলে হচ্ছে কি তার প্রোডাকশন কস্ট কিন্তু ওদের থেকে ন্যাচারালি বেশি পড়ছে। ফলে কি হচ্ছে যারা ক্ষুদ্র খামারি তারা ব্যবসায় টিকে থাকতে পারছে না। এখন অলমোস্ট কিন্তু প্রায় 1.5 লক্ষ খামার থেকে এখন কিন্তু প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে এই কারণে। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিমের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ডিমের দাম এই বিষয়টি নিয়ে কি বলবেন, আর তার সাথে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আজকে কথা বলবো। বাজারে ডিমের চাহিদার 80%-ই যোগান দেন প্রান্তিক খামারিরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশ জুড়ে ফের বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। এ নিয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এই গরমে যারা বাইরে বের হচ্ছেন কি ধরনের অসুবিধায় পড়ছেন তারা আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম উপকূলীয় সাতক্ষীরার সেই আশাশুনি উপকূলীয় এলাকাতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে যতটুকু সবুজ দেখতে পাচ্ছেন এটি কিন্তু লবণ পানির যে মাছের চাষ তার সাথে যে ঘাস সেটুকুই। এই লবণ পানির এই যে মৎস্য চাষাবাদ এটি কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে এবং এটি কিন্তু যতটা
লবণাক্ত এলাকায় চাষাবাদ হয়েছে তার থেকে কিন্তু অতিরিক্ত মুনাফার যে লোভ সেই জায়গা থেকে কিন্তু এটি কিন্তু ক্রমাগতভাবে যেখানে মিঠা পানির যে এলাকা সেখানেও কিন্তু এই লোনা পানি নিয়ে এসে কিন্তু এই চাষাবাদ হয়েছে, যার ফলশ্রুতিতে দেখা গিয়েছে একদিকে জলবায়ু পরিবর্তনের খেসারতে আজকে যে ব্যাপক উষ্ণায়ন এবং তার ফলে যে মানুষের যে তীব্র গরম অনুভূত হচ্ছে। আপনি জানেন কিছুদিনের বৃষ্টি কিন্তু মানুষকে স্বস্তি দিয়েছিল, কিন্তু এই যে সাগর নিকটবর্তী সাতক্ষীরা উপকূলের এই জনপদের মানুষ অতিরিক্ত গরমে এখন কিন্তু মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বিশেষ করে ছোট ছোট শিশু এবং বয়োবৃদ্ধরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। আর এই আশাশুনি এবং শ্যামনগর অঞ্চলের এই লবণাক্ত এলাকায় যে কোনো সময়ের তুলনায় বেশি উষ্ণায়ন কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে তারা কিন্তু আরও বেশি কষ্ট পায়। আমরা যখন আবহাওয়া অধিদপ্তরের কাছে এই মুহূর্তে খোঁজ নিয়েছি তখন আমাদেরকে জানানো হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আসলে এখানে কিন্তু সেই তাপমাত্রা এর থেকে অনেক বেশি অনুভূত হচ্ছে এবং এই তাপমাত্রা কিন্তু সাধারণ, বিশেষ করে এখানকার অতি দরিদ্র মধ্যবিত্ত সাধারণ মানুষকে অত্যন্ত কষ্ট দিচ্ছে এই গরমের কারণে। এবং এই গরমটি কিন্তু যতটা জলবায়ু পরিবর্তন জনিত কারণে এবং এই যে প্রকৃতিহীনতা এবং সবুজহীনতার কারণে হচ্ছে, সেটা অনেকটাই কিন্তু মনুষ্য সৃষ্ট কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ছিল সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে গরমের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আজ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে তিনি কি কারণে আসছেন তা জানা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে সে পরিস্থিতি আর নেই। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, ফের আগুন সন্ত্রাস করলে বিএনপিকে 28 অক্টোবরের মতো পালাতে হবে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করেছে দুই দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের সাফ জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয় মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি নেতাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন করে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হয়। নজরুল ইসলাম খান বলেন, ডোনাল্ড লুর সফর গুরুত্বপূর্ণ নয়, দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। যারা গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করে তাদের সাধুবাদ জানায়। এ সময় ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও নিজেরা সহিংসতা করে বিরোধীদের উপর দোষ চাপাতে পারে আওয়ামী লীগ।
ডোনাল্ড লুর ব্যাপারটা আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের যে আচরণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে, আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। রাজধানীর প্রধান সড়ক থেকে গলির রাস্তা, প্রশাসনের সামনেই সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন লেগুনা। চালকদের নেই বৈধ কাগজপত্র, বেশিরভাগ গাড়ির চালকের আসনে অপ্রাপ্তবয়স্ক কিশোররা। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই পরিবহন ব্যবস্থা। পলাশ তালুকদারের ক্যামেরায় আল নোমানের বিশেষ রিপোর্টে বিস্তারিত। আছে প্রভাবশালীদের তদারকি, ক্যামেরায় মুখ খুললেই ঘোর বিপদ। এজন্য কথা বলবেন না কেউ। উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েছেন লাইনম্যান নামধারী সিন্ডিকেটের সহযোগীরা। অভিযোগ আছে রাজধানীর বেড়িবাঁধের গাবতলী থেকে সদরঘাট রুটে চলতে হলে লেগুনা প্রতি দিতে হয় দৈনিক 1000 থেকে 1400 টাকা চাঁদা। এই মোড়ে 250, তারপরে মোহাম্মদপুর আছে 700, একজনের, আরেকজনের আছে 150, আবার শিক্ষণ আছে একজনের 200, ওখানে 200, এনে 250, আর হলো মোহাম্মদপুর 450 না 450, 300 আর 150। বাধ্য হয়ে চাঁদা দিলেও এ নিয়ে ক্ষোভের শেষ নেই লেগুনার মালিক, ড্রাইভার ও হেল্পারদের। পরিবহন যতদিনতে চলে অতদিনে এটা থাকেই। অবশ্যই মুক্তি চাই, আমরাও চাই যে আমরা ভালোভাবে থাকি, মালিক 10 জন মালিক ভালোভাবে চললে পরিবহনের ব্যবসাটাও চলবো। আমগো দায়িত্বগুলো চাঁদা এখান থেকে যদি কিছু টাকা আমাদের থাকে তাহলে একটু ভালো হয়। অনেক টাকা খরচ না, ডেলি 1200 টাকা চাঁদা দেওয়া লাগে। আমরা চাই রোড চাঁদাবাজ মানে চাঁদা কমুক, চাঁদা কমলে আমরা 2 টাকা বেতন একটু বেশি পাবো, আমরা ভালো থাকবো, এরই চাই আমরা। চাঁদা নেওয়া হয় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা থেকেও। এখানে কিছু লোক আছে চাঁদাবাজি করে, কিন্তু তাদের 10 টাকা করে দেওয়া লাগে। আর আমি নাম দেয় না, আমি নতুন আইছি সবাই 2 দিন ধরে। লাইনম্যান যে আছে মুরব্বী অসুস্থ, আর কি জান কোন জায়গায় একটু সমস্যা আছে শরীরের। আপনার যদি একটা কথা, আপনার সত্য কথা কেউ কইতে চান দিকে, আপনি যদি একদিন ভিডিও করছেন, পরবর্তী আপনি আগে হেরা কিন্তু ওরাই ধরবো ভাই, বুঝছেন, ওরাই পিড়াইবে উড়াইবে, এই কাহিনী। অবশ্য শ্রমিক লীগের এ নেতার দাবি এখানে সিন্ডিকেট বাণিজ্য নেই। এটা টোটালি মিথ্যা কথা বলছে। এটা শ্রমিকের যে টাকাটা না সেটা 3 মাথায় না, আর শ্রমিকের টাকাটা আমরা দিতেই হবো, কম বেশ দেওয়া লাগবে, না দিও পাইনি। তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলছেন চাঁদামুক্ত পরিবহন খাত করার দায়িত্ব থানা পুলিশের। যদি কোনো সিন্ডিকেট কোনো ধরনের চাঁদাবাজি বা এই সময়টাতে জড়িত হয়, তারা নিশ্চিন্তে তারা থানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারে এবং থানা পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের বার্তা, চাঁদাবাজিতে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এবং যখন আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি, যখন কোনো এভিডেন্সের কোনো ডকুমেন্ট আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে, এবং যখন কোনো ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে কোনো সদস্য যখন এই অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছে, আমরা কিন্তু তখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। গাবতলী সদরঘাট রুটে কি পরিমাণ লেগুনা চলে সে পরিসংখ্যান না থাকলেও সংখ্যা কয়েকশো। পরিবহন খাতের সিন্ডিকেট বাণিজ্যে ক্ষতির সম্মুখীন যাত্রী থেকে পরিবহন মালিক সবাই। হিউম্যান হলার নামের এই পরিবহনটির কোনো ভাড়া সহ সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অভিযোগ জানানোর সুযোগ নেই যাত্রীদের। রাজধানীতে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত এসব লেগুনার দৌরাত্ম্য কবে থামবে, কবে ফিরবে সড়কে শৃঙ্খলা? আল নোমান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ঘিরে চলছে প্রচারণা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ভোটাররা। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর জাহাজ এমভি আব্দুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে। সেখান থেকে লাইটার জাহাজে করে আজ 23 নাবিককে নেওয়া হবে চট্টগ্রামের KSRM লাইটার জেটি সদরঘাটে। সেখানেই তাদের বরণ করবেন স্বজনরা। সহকর্মী সৌরভ দেবেও AKM নাজিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জলদস্যুদের হাত থেকে মুক্তির 1 মাস পর বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ এমভি আব্দুল্লাহ।
শিপিং কর্তৃপক্ষ বলছে সোমবার সন্ধ্যায় জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। নাবিক ও ক্রুদের একটি নতুন ব্যাচ পাঠানো হবে ওই জাহাজে। পরে একটি লাইটার জাহাজে 23 নাবিককে মঙ্গলবার চট্টগ্রামের KSRM লাইটার যেটি সদরঘাটে আনা হবে। সেখানেই তাদের বরণ করবেন স্বজনেরা। এদিকে জিম্মি দশা থেকে মুক্তির পর তাদের বরণে অধীর আগ্রহে আছেন তাদের স্বজনেরা। অবস্থায় ফিরে আসবে এত অল্প সময়ের মধ্যে তার কোনো কল্পনা মনে করছি যে অন্তত মাস তো লাগতে পারে। MV আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে 56,000 টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি অংশ খালাসে জাহাজ নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে। এর আগে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি। পরে মুক্তিপণ দিলে 13 এপ্রিল মুক্ত হয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কেউ স্কুল কলেজ মাদ্রাসা, কেউ রাস্তাঘাট, আবার কেউ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এমন প্রতিশ্রুতি নিয়ে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ এটাই। তাই সৎ, যোগ্য আর সাধারণ মানুষের কথা শুনে কাজ করবেন এমন প্রার্থী তাদের পছন্দ। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের 5 মাস পরে দ্বিতীয় ধাপের স্থানীয় এই নির্বাচন। তাই ভোট নিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে খুব একটা সরগোল নেই। ভোটারদের মুখেও নেই প্রার্থী নিয়ে তোড়জোড়। 17টি ইউনিয়নে গড়া দেশের বৃহৎ উপজেলা রংপুরের মিঠাপুকুর। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য মোদাহার হোসেন মন্ডল মাওলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান কামরু এবং স্বতন্ত্র থেকে ইশাক ফকির নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী চেয়ারম্যান পদে 2 জন করে প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। জনমত যাচাইয়ের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা চান সাধারণ ভোটাররা। আমরা সাধারণ পাবলিক আমরা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারি এটাই আমরা চাইতেছি। যারা জনগণের জোর গড়া যে কথা বলতে পারবে, উপকার করতে পারবে, যোগ্য একটা সৎ যোগ্য ব্যক্তি যে কাজ করতে পারবে। স্থানীয় সাংসদের বিরুদ্ধে প্যানেল ঘোষণার অভিযোগ এনে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ করার দাবি প্রার্থীদেরও। নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে। সুষ্ঠু স্বাভাবিক ভোট চাই, সেই ভোটে নিশ্চয়ই মিঠাপুকুরের মানুষ সেই তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত মিঠাপুকুর চায় মানুষের উন্নয়ন করার জন্য, কাজ করার জন্য। নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের এই কর্মকর্তার দাবি উৎসবমুখর এবং সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর প্রশাসন। তাই ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবার আহ্বান তার। আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের রংপুর জেলা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি নির্বাচনের যে ভোট কেন্দ্রের নিরাপত্তা, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো, সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এই উপজেলায় 156 কেন্দ্রের 4,46,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম ও নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলাম। প্রথমেই যাচ্ছি মানিকগঞ্জে আব্দুল আলিমের কাছে। আলিম, প্রচারণা কেমন চলছে এবং নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা কি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। মানিকগঞ্জে কিন্তু 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের প্রচারণা কিন্তু জমে উঠেছে। আগামী 21শে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন এবং 29শে মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যেটি বলছেন, এবছর দলীয় প্রতীক না থাকায় স্বাচ্ছন্দ্যে প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারছেন এবং ভোটার
ভোটাররাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন বলে তারা জানিয়েছেন। এবং ভোটাররা যেটি বলছেন যে প্রার্থী যোগ্য, জনগণের কাছে কাজ করবে এবং জনগণের সাথে আছে এবং সেই প্রার্থীকেই তারা ভোট দিবেন। এছাড়া আমরা আরেক জানতে পেরেছি প্রার্থীদের কাছ থেকে, যে প্রার্থীরা বলছেন যে স্থানীয় সংসদ সদস্যরা অনেক প্রার্থীর নিকট আত্মীয় প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন সভা সেমিনারের খিচুড়ির আয়োজন করছেন বলে তারা অভিযোগ করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা লিখিত অভিযোগও দায়ের করেছেন। আচরণবিধি লঙ্ঘনের কিন্তু অনেক অভিযোগ উঠেছে। তো আমাদের সাথে এখন যুক্ত হবে যে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার শাহ। আমরা তার কাছে জানবো নির্বাচনী প্রচারণার কি অবস্থা। আচ্ছা, প্রচার প্রচারণায় জনগণের কেমন সাড়া পাচ্ছেন এবং জনগণের উন্নয়নের জন্য কি কি কাজ করবেন? মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন উপলক্ষে আমি প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভা সহ সকল গ্রামে ঘুরেছি। সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া এই নির্বাচনে। যেহেতু অতীতে এই উপজেলা নির্বাচন যারা দায়িত্ব পালন করছে সাধারণ মানুষের পাশে ছিল না, এবং আমি যেহেতু বিভিন্ন পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি, মানুষের একটা আস্থা আমার প্রতি আছে। সেই কারণে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেটা নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি একদম সদর উপজেলার সাধারণ মানুষের প্রার্থীতে রূপান্তরিত হয়েছি। রিক্সাওয়ালা, শ্রমিকরা, ব্যবসায়ী, খেলোয়াড়রা, আমি একজন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় হিসেবে সকল শ্রেণীর পেশাজীবী মানুষ আমার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আচরণবিধি, স্থানীয় সংসদ সদস্য তার প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমি ইতিমধ্যেই অভিযোগ দিয়েছি। ইতিপূর্বে তিনি বারংবার এই প্রচারণা করছে তার ফুফাতো ভাইয়ের পক্ষে, এবং গতকালকেও রাত্রে আমার জানা মতে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তার পক্ষে প্রচারণা করেছেন এবং ঢোকার পরই সকল নেতাকর্মীদের মোবাইল অফ করে তাকে তাদের সামনে বক্তব্য দিয়েছেন, যেটা নাকি একটা স্থানীয় সংসদ হিসেবে তার কাছে। ধন্যবাদ। আপনাকে ইশরাত যেমনটি শুনছিলেন যে প্রার্থীর অভিযোগ রয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধির অভিযোগ রয়েছে। তো এর সব মিলে এখন উৎসবমুখর পরিবেশে চলছে। তো আমরা এখন নির্বাচনী জানতে জানবো নড়াইল সহকর্মী শরীফুল ইসলামের কাছে। শরীফুল, জি, যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 21শে মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। এখানে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। এখানে চেয়ারম্যান পদে 2 জন, আজিজুর রহমান ভুইয়া, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন, এবং তোফাইল মাহমুদ তুফান, তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া মিলন মল্লিক নামে একজন রয়েছেন, তিনি দোয়াত-কলম প্রতীকে মূলত নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে পুরুষ পদে 2 জন, মইনুল ইসলাম বাবু, তিনি তালা প্রতীকে, এবং সোহেল সর্দার নামে একজন, তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, নাজনীন সুলতানা রোজি, তিনি ফুটবল প্রতীকে, এবং সুন্দরী বালা বাগচি নামে একজন রয়েছেন, তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন। তো প্রার্থীরা আসলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। তারা মনে করছেন যে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ভোটাররা অবশ্য বলছেন তারা আসলে প্রার্থীদের দেখে শুনে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন বলে তারা মনে করছেন। এই বিষয়ে আমরা একটু কথা বলবো। নড়াইলের সদর উপজেলা পরিষদের আসলে সাধারণ যে ভোটার রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আসলে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চায়। জি, একটু জানাবেন যে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান? আমরা নড়াইল সদর উপজেলায় একজন সৎ ও যোগ্য মানুষকে চেয়ারম্যান হিসেবে বেছে নিতে চাই। সেভাবে আমরা নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে আজিজুর রহমান ভূঁইয়াকে বেছে নিতে চাচ্ছি, কারণ উনি একজন সৎ মানুষ। উনি চণ্ডীবারপুর ইউনিয়নের 7বারের একজন চেয়ারম্যান, একজন ভালো মানুষ বলেই ওই ইউনিয়নবাসী তাকে বারবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। তাই আমরাও চাই যে একজন সৎ ও যোগ্য মানুষের হাতে আমাদের এই সদর উপজেলাবাসীর দায়িত্ব একজন সৎ ও যোগ্য মানুষের হাতে তুলে দিতে। সেইভাবে আমরা আজিজুর রহমান ভূঁইয়াকে বেছে নিয়েছি এবং আজিজুর রহমান ভূঁইয়াকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। জি, যেমনটি শুনছিলেন, আসলে এনরা বলছেন যে ভোটাররা, যে আমরা আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান। আমরা এখানে নড়াইল যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা অনেক সুস্থ স্বাভাবিক ভালো পরিবেশ বিরাজ করতেছে। এখানে আমরা সৎ যোগ্য অভিজ্ঞ প্রার্থী হিসেবে আজিজুর রহমান ভূঁইয়াকে আমরা সাধারণত ওনাকেই সিলেক্ট করতেছি। আগামীতে ওনার মতো অভিজ্ঞ লোক আমাদের দরকার।
এই সদর উপজেলা নির্বাচনের জন্য ওনার মতো অভিজ্ঞ লোক ছাড়া কোনো পথ নাই। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এইখানে যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে আসলে যে আজিজুর রহমান ভূঁইয়া উনি বিগত সময়ে 7 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং যে ভাইস চেয়ারম্যান হিসেবে তোফাইল মাহমুদ তুফান তিনি বিগত সময়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তো এই দুইজনের মধ্যে মূলত ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা জানিয়েছেন। তো এই ছিল নড়াইল থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। মানিকগঞ্জ ও নড়াইল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম এবং শরীফুল ইসলাম। এবার পরের প্রসঙ্গ। ঢাকার ধামরাইয়ে রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র 2 জন শিক্ষক। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়, তাকে থাকতে হয় অফিসিয়াল কাজে ব্যস্ত, বাকি একজনকে নিতে হয় পাঠদানের ভার। এই সংকট মোকাবেলায় বিদ্যালয়টির দপ্তরি নিচ্ছেন ক্লাস। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল রোয়াইল এলাকা। এখানকার প্রায় 2 শতাধিক কোমলমতি শিশুর পড়াশোনার জন্য রয়েছে একমাত্র রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 5 জন শিক্ষকের মধ্যে বর্তমানে রয়েছে মাত্র 2 জন শিক্ষক, যার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 3 জনের মধ্যে একজন রয়েছে ডেপুটেশনে, একজন পিটিআই প্রশিক্ষণে এবং অপরজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে, যার ফলে বিদ্যালয়টির দপ্তরেই নিচ্ছেন ক্লাস। এতে শিক্ষা কার্যক্রম থমকে গেছে বিদ্যালয়টিতে। আসলে 2 জন শিক্ষক তো কোনোভাবেই এতগুলো বাচ্চাকে ট্যাকেল দেওয়া সম্ভব না। এতগুলো বাচ্চাকে পড়াইতে গেলে পরিপূর্ণ শিক্ষক দরকার, সেখানে আমরা আছি মাত্র 2 জন। অবশ্যই সম্ভব না আমাদের এত 4-5টা পোস্টের যেখানে টিচার থাকার কথা সেখানে কি আমরা 2 জন কিভাবে সম্ভব? তো দপ্তরে আমার তো ক্লাস করার নিয়ম না, তারপর আমি যতটুকু সম্ভব আমি পোলাপানকে যেভাবে বলে স্কুলে ক্লাসে রাখছিলাম। শিক্ষক সংকটে স্কুলটির শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে। এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়টিতে আরও শিক্ষক নিয়োগের দাবি জানান খোদ স্কুল ম্যানেজিং কমিটি। 2 জন টিচার থাকলে তাদেরও যেমন কষ্ট হয়, বাচ্চারা ওরকম টিচারে একই টিচার যদি বারবার ক্লাস নিতে থাকে তার অতটা মনোযোগ থাকে না। নেক্সটে জানি আর এরকম কোনো ঘটনা না ঘটে, অনতিবিলম্বে এই টিচার স্কুলে পাঠান। একজনের দ্বারা কোনোদিন স্কুল পরিচালনা করা সম্ভব না। এদিকে স্কুল পরিদর্শনে যাওয়া উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে এক পর্যায়ে তিনি শিক্ষক সংকটের বিষয়টি ক্যামেরার সামনে অকপটে স্বীকার করেন। এটা আমার জানা নাই, হয়তো প্রয়োজনে শিক্ষক স্বল্পতার কারণে 2-1 জায়গা হয়তো নিতে পারে, কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে হয়তো নিছে। কিন্তু আমরা বলি যে সবসময় যে শিক্ষক দিয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য 2 জন শিক্ষক দিয়ে চালানো একটু কঠিন হয়ে যায়, যেহেতু একজন শিক্ষক সম্প্রতি এই মাতৃত্ব ছুটিতে গেছেন। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষক সংকটের বিষয়টি জরুরি সমাধান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।